বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের পাঠ হিসাব বিজ্ঞান প্রথম পত্র, প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি। পাঠ উপস্থাপনায় মোহাম্মদ আতাউর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, সিরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। আজ আমরা হিসাব বিজ্ঞানের পরিচিতি এই অধ্যায়ের হিসাবের শ্রেণী সম্পর্কে আলোচনা করব। আমরা মূলত আধুনিক ও সমীকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আধুনিক বলতে হিসাব চার প্রকার, যেমন ব্যয়, সম্পদ, আয়, দায়। ব্যয় হিসাব বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পাইলে ক্রেডিট হয়। সম্পদ হিসাব বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পাইলে ক্রেডিট হয়। আয় হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, হ্রাস পাইলে ডেবিট হয়। এবং দায় হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, হ্রাস পাইলে ডেবিট হয়। সমীকরণ পদ্ধতিতে হিসাব পাঁচ প্রকার। ব্যয় হিসাব বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। সম্পদ হিসাব বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। আয় হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। দায় হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। মালিকানা সত্ত্ব হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। আজকে আমরা মূলত আয় ব্যয় হিসাব নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন জাতীয় হিসাবগুলো আয় এবং কোন জাতীয় হিসাবগুলো ব্যয়, সেগুলা কোন দিকে বসে সে নিয়ে আলোচনা করব। তো প্রথমে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি ক্রয় বা পণ্য ক্রয়। এটি প্রত্যক্ষ ব্যয় বা ব্যয় শ্রেণীর অন্তর্গত। আমরা ব্যয় শ্রেণীকে প্রত্যক্ষ, পরোক্ষ, পরিচালন, অপরিচালন ইত্যাদি শ্রেণীতে ভাগ করতে পারি। তো যেই শ্রেণীতে ভাগ করি মূলত সেটা ব্যয়ের চরিত্র ঠিক থাকবে। তাহলে পণ্য ক্রয় যেহেতু প্রত্যক্ষ ব্যয় হিসাব ডেবিট পাশে বসে, ডেবিট পাশে বসলো। এরপরে দুই নম্বরে ক্রয় ফেরত মূলত ক্রয় থেকে বাদ যায়, অর্থাৎ ক্রয়কে হ্রাস করে, প্রত্যক্ষ ব্যয়কে হ্রাস করে। ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট হয়, ক্রেডিট পাশে বসলো। 3, ক্রয় বাট্টা বা ক্রয়ের উপর রেয়াত। এটাও ক্রয়কে হ্রাস করে, অর্থাৎ প্রত্যক্ষ ব্যয়কে হ্রাস করে। ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট হয়। 4, ক্রয় পরিবহন। একে আন্তঃপরিবহন বলা হয়। রেলগাড়ির ভাড়া, ট্রাক ভাড়া ইত্যাদিকে ক্রয় পরিবহন হিসেবে গণ্য করা হয়। এটি প্রত্যক্ষ পরিচালন ব্যয়, যেহেতু এটিও একটি ব্যয়, এটি ডেবিট পাশে বসবে। 5, প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য প্রত্যক্ষ পরিচালন ব্যয়, এটি ডেবিট পাশে বসবে। এখন অনেকের প্রশ্ন মনে হইতে পারে যে মজুত পণ্য তো সম্পদ। হ্যাঁ, মজুত পণ্য সম্পদ, তবে সমাপনী উৎপন্ন সম্পদ, প্রারম্ভিক মজুত পণ্য নয়। প্রারম্ভিক মজুত পণ্যকে প্রত্যক্ষ ব্যয় হিসাবে গণ্য করতে হয়, তাই প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে একটি ব্যয় হিসাব। 6, মজুরি বা মজুরি ও বেতন যদি এইভাবে থাকে তাহলে এটি প্রত্যক্ষ পরিচালন ব্যয় হবে। আমদানি শুল্ক, এর আরেক নাম আবগারি শুল্ক, নগর শুল্ক বা ক্রয়ের শুল্ক, এটাও প্রত্যক্ষ পরিচালন ব্যয়, এটি ডেবিট পাশে বসবে। 8, জাহাজ ভাড়া বা নৌযান ভাড়া। জাহাজ ভাড়া, নৌযান ভাড়া প্রত্যক্ষ পরিচালন ব্যয়, যেহেতু এটিও একটি ব্যয় ডেবিট পাশে বসে। এরপরে কারখানা সংক্রান্ত খরচ বা কারখানার ভাড়া, কারখানার যে কোনো খরচ বা উৎপাদন খরচ, এটাও প্রত্যক্ষ পরিচালন ব্যয়। তো প্রত্যক্ষ পরিচালন ব্যয় ডেবিট পাশে বসে। 10, ড্রয়িং অফিসের বেতন, অঙ্কন অফিসের বেতন, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি শুরু করার ক্ষেত্রে সে তার কারখানা প্রতিস্থাপনের জন্য ড্রয়িং অফিস তৈরি করে থাকে। সেখানে খরচটা যেহেতু কারখানার জন্য হয়ে থাকে, তাই এটি একটি প্রত্যক্ষ পরিচালন ব্যয় বা প্রত্যক্ষ খরচ। তো যেহেতু এটি খরচ ডেবিট পাশে বসে। এরপর আসতেছে বিশেষ প্যাকিং। কিছু পণ্য থাকে যাদেরকে প্যাকিং না দিলেই চলে না, যেমন লবণকে যদি আমি খালি হাতে দিই তাহলে সেটি বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি একটা কাপড়কে খালি হাতে দিই, সেটা ভিজে ততটা নষ্ট হবে না, কিন্তু লবণটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই এর জন্য একটা বিশেষ প্যাকিংয়ের প্রয়োজন। এই বিশেষ প্যাকিংটাও প্রত্যক্ষ খরচ হিসেবে গণ্য হবে।
তাই এটাও ডেবিট পাশে বসবে। এরপর আসতেছে ডক চার্জ। ডক চার্জ বলতে আমরা নৌপথে বা জাহাজে করে পণ্য আনার সময় জাহাজের ডকে পণ্য রাখি, সেখানকার চার্জকে ডক চার্জ বলে। যেহেতু এটি পণ্য আনয়নের খরচ, তাহলে এটিও একটি প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ পরিচালন ব্যয়। আর প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসাবে শর্ত অনুসারে ডেবিট পাশে বসবে। এরপর আসছে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ। এটা মূলত কারখানা সংক্রান্ত খরচ বা উৎপাদন সংক্রান্ত খরচ। যেমন ইট খোলাতে জ্বালানি লাগে, বিদ্যুৎ লাগে, তো এটা প্রত্যক্ষ খরচ হিসাবে গণ্য হবে, এটাও ডেবিট পাশে বসবে, প্রত্যক্ষ পরিচালন ব্যয়। এরপরে কারখানা ব্যবহৃত যন্ত্রপাতির অবচয়। সাধারণত অবচয়কে পরিচালন ব্যয় হিসাবে গণ্য করা হয়, কিন্তু যেহেতু এটি কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতির অবচয়, তাই এটি প্রত্যক্ষ খরচ গণ্য করে আমরা প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসাবে গণ্য করব, এটিও ডেবিট পাশে বসবে। এরপর আসতেছে রয়্যালিটি। রয়্যালিটি বা সত্ত্ব ভাড়া বা রাস সেলামি, এটা হচ্ছে এমন এক ধরনের খরচ, যেমন ধরেন কয়লা খনি থেকে আমরা কয়লা উৎপাদন করি, তো এই কয়লা উৎপাদনের খরচ অর্থাৎ উত্তোলনের যে খরচ সেটাকে বলা হয় রয়্যালিটি, অর্থাৎ আমরা এটাও প্রত্যক্ষ খরচ হিসাবে গণ্য করব। প্রত্যক্ষ খরচ ডেবিট পাশে বসে, খরচ ডেবিট পাশে বসে, এটাও ডেবিট পাশে বসবে। এরপরে কারখানার সম্ভার খরচ। সম্ভার বলতে সাপ্লাইজকে বোঝায়। কারখানায় যে সকল সরবরাহ রয়েছে সেগুলাকে সম্ভার বলা হয়, তো এটাও কারখানা সংক্রান্ত খরচ। যেহেতু কারখানা সংক্রান্ত খরচ মানে উৎপাদন খরচ, এটা প্রত্যক্ষ খরচ হিসাবে ডেবিট পাশে বসবে। এরপরে কারখানার সুপারভাইজারের বেতন। এখানে কারখানা শব্দটি যোগ করা আছে। কারখানা যে কোনো খরচকেই প্রত্যক্ষ খরচ হিসাবে গণ্য করতে হবে, তাহলে এটি প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসাবে ডেবিট পাশে বসবে। এরপরে 18তে আসতেছে কারখানার কর ও বিমা। এটা একই কথা, কারখানা সংক্রান্ত যে কোনো খরচই প্রত্যক্ষ পরিচালন খরচ, তাই এটিও ডেবিট পাশেই বসবে। এরপরে আসতেছে হচ্ছে পণ্য আনয়নের জন্য নৌ বিমা। সাধারণত বিমা হচ্ছে পরিচালন ব্যয়, কিন্তু যেহেতু এটা পণ্য আনয়নের জন্য হয়েছে, তাই এটি প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসাবে গণ্য হবে, এটি ডেবিট পাশে বসবে। এরপরে কারখানার গুদাম ভাড়া। যে কারখানার যে কোনো খরচকে আমরা প্রত্যক্ষ খরচ হিসাবে গণ্য করব, তাই এটি প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসাবে গণ্য হবে। এরপরে আসতেছে বন্দর খরচ। বন্দর খরচ বলতে আমরা আসলে পণ্য আমদানির জন্য যদি বন্দর ব্যবহার করে থাকি, সেখানে যদি খরচ দিয়ে থাকি, সেটাকে প্রত্যক্ষ পরিচালন খরচ হিসেবে গণ্য করতে হবে, তাই এটাও ডেবিট পাশে বসবে। এরপরে কারখানার মেকানিকের বেতন। যেহেতু একটা শর্তই ছিল যে কারখানার যে কোনো খরচকেই প্রত্যক্ষ খরচ হিসেবে গণ্য করতে হবে, তাহলে কারখানার মেকানিকের খরচটা আমরা প্রত্যক্ষ খরচ হিসেবে গণ্য করে এটাকেও ডেবিট পাশে দেখাবো। তো আমরা মূলত খরচগুলোকে ডেবিট পাশেই দেখাই, সেটা যে ধরনের খরচই হোক, কিন্তু আমরা এখানে একটু আলাদাভাবে শিখে নিচ্ছি, যাতে আমরা এক ঢিলে দুই পাখি মারতে পারি, অর্থাৎ আগামীতে আমাদের যেন সমস্যা না হয় আয় ব্যয় চিনতে, এবং এগুলা কোন ধরনের আয় ব্যয় সেটা চিনতেও যেন সমস্যা না হয়, তাই আমরা একটু কষ্ট করে এখন এভাবে শিখে নিচ্ছি ভবিষ্যতের উদ্দেশ্যে। এরপরে 23 নম্বর হচ্ছে বেতন। বেতন বা বেতন ও মজুরি। আগেরটা ছিল মজুরি ও বেতন। যদি শব্দটা মজুরি আগে থাকে তাহলে প্রত্যক্ষ খরচ, আর যদি বেতন আগে থাকে তাহলে পরোক্ষ খরচ, তাহলে এটি পরোক্ষ পরিচালন ব্যয় হিসাবে গণ্য হবে। আর আমরা জানি যে কোনো ব্যয় ডেবিট পাশে বসে, এই ব্যয়টাও ডেবিট পাশে বসবে। এরপর আসতেছে বিমা সালামি। বিমা সালামিও পরোক্ষ পরিচালন ব্যয়, যেহেতু ব্যয় তাই ডেবিট পাশেই বসবে। এরপরে অফিস সাপ্লাইজ খরচ। অফিসের খরচ পরোক্ষ পরিচালন ব্যয়, তাই এটাও ডেবিট পাশে বসবে। মণিহারি, ছাপা ও মণিহারি থাকলে এটাও পরোক্ষ পরিচালন ব্যয় হিসেবে ডেবিট পাশে বসাতে হবে। ভাড়া ও অফিস ভাড়া, এটাও পরোক্ষ পরিচালন ব্যয় হিসেবে ডেবিট পাশে বসাতে হবে। যোগাযোগ খরচ, যেমন আমরা অনেক সময় মোবাইলে কথা বলি, চিঠি আদান প্রদান করি, বা ইন্টারনেটের সাহায্যে আমরা মোবাইলে কথা বলি, কল করি, ফ্যাক্স করি, ইত্যাদি খরচকে যোগাযোগ খরচ বলা হয়। তো যোগাযোগ খরচটাও পরোক্ষ পরিচালন খরচ, এটা অফিস সংক্রান্ত খরচ। এরপর আসতেছে নিরীক্ষা খরচ, অর্থাৎ হিসাব নিরীক্ষার জন্য আমরা নিরীক্ষক নিয়োগ করে থাকি, সেই নিরীক্ষকের পেছনে যে খরচ হয় এটাও অফিসের খরচ, তাই এটি পরোক্ষ পরিচালন খরচ। সাধারণত অফিসের খরচ আর বিক্রয় উপরি খরচগুলোকে আমরা পরোক্ষ পরিচালন ব্যয় বলে থাকি, তাহলে এটা অফিস খরচ, তাই এটা পরোক্ষ পরিচালন ব্যয়, এটাও ডেবিট পাশে বসবে। নিচে আসতেছে অফিস খরচ বা দপ্তর খরচ। অফিস ইংরেজি শব্দ, দপ্তর বাংলা শব্দ, তো দুইটাই খরচ। অফিস খরচকে আমরা পরোক্ষ পরিচালন ব্যয় হিসাবে ডেবিট পাশে দেখাবো। আইন খরচ বা লিগ্যাল ফি, আমরা যদি ব্যবসা সংক্রান্ত কোনো আইনি জটিলতায় খরচ করে থাকি বা আইন সংক্রান্ত কোনো খরচ করে থাকি, সেটাকে লিগ্যাল ফি বলা হয়, এটাও অফিসের খরচ, তাই এটা পরোক্ষ পরিচালন ব্যয় হিসাবে গণ্য হবে, এটাও ডেবিট পাশে বসবে।
এরপর আসতেছে বিদ্যুৎ খরচ। এই বিদ্যুৎ খরচ বলতে আমরা অফিসের বিদ্যুৎ খরচকে বোঝাচ্ছি, এটাকে পরোক্ষ পরিচালন ব্যয় হিসাবে গণ্য করতে হবে। 33 হচ্ছে কর ও অভিকর। কর ও অভিকর পরোক্ষ পরিচালন ব্যয়, অর্থাৎ এটা অফিসের উদ্দেশ্যে করা হয়েছে ধরে নেওয়া হলো। আচ্ছা, হিসাব বিজ্ঞানে কিছু বিষয় ধরে নিতে হয় যে স্বাভাবিকভাবে বোঝা যায় না এটা কোন জায়গার খরচ, তো সেক্ষেত্রে আমরা কিছু জিনিস ধরেও নেই। তো স্বাভাবিক দৃষ্টিকোণে সবাই যেটা ধরে কর ও অভিকরকে অফিস খরচ ধরে, তাই এটাও পরোক্ষ পরিচালন ব্যয়। এরপরে আসতেছে ব্যবস্থাপকের কমিশন, অর্থাৎ ম্যানেজারের কমিশন বা বেতন। তো এই ম্যানেজার অফিসের ম্যানেজার হিসেবে গণ্য করা হচ্ছে, তো এটা পরোক্ষ পরিচালন ব্যয়, এটা ডেবিট পাশে বসবে। নগর ভাতা, নগর ভাতাও একটি পরোক্ষ পরিচালন ব্যয়, এটা ডেবিট পাশে বসবে। মহার্ঘ ভাতা বা দুর্মূল্য ভাতা। মহার্ঘ ভাতা বলতে কর্মীদের যে পরিমাণে বেতন দেয়া হয়, কিন্তু বাজারে যদি দ্রব্যমূল্যের দাম বেশি থাকে তাহলে তার পক্ষে লাইফ সার্ভাইভ করাটা খুব কষ্টের হয়ে যায়। তো সেক্ষেত্রে নিয়োগকর্তা তাকে মহার্ঘ ভাতা দেয়, যেহেতু বেতন বৃদ্ধি করতে পারে না, বেতন নির্দিষ্ট হারে দিতে হয়। তো মহার্ঘ ভাতা হচ্ছে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি পাইলে যে ভাতা দেওয়া হয় সেটাকে মহার্ঘ ভাতা বলে। এটাও অফিসের জন্য একটি খরচ, তাই এটাকে পরোক্ষ পরিচালন ব্যয় হিসাবে গণ্য করতে হবে, এটিও ডেবিট পাশে বসবে। আপ্যায়ন খরচ, অফিসে যদি কোনো অতিথি বা কোনো গেস্ট আসে বা অন্য কোনো অফিস থেকে কোনো লোক আসে, সেক্ষেত্রে যে খরচ করা হয় এটাকে বলা হয় আপ্যায়ন খরচ। এই আপ্যায়ন খরচটা অফিস সংক্রান্ত খরচ, তাই এটিও পরোক্ষ পরিচালন ব্যয় বা ডেবিট পাশে বসবে। এরপরে বোনাস খরচ। এই বোনাসটাও মূলত কর্মীদের দেওয়া হয়, এটা অফিসের খরচ, তাই এটি পরোক্ষ পরিচালন ব্যয়, ডেবিট পাশে বসবে। সাধারণ খরচ বা উপযোগ খরচ। উপযোগ খরচ বলতে আমরা গ্যাস পানি যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে বোঝায়, এগুলোকে সাধারণ খরচও বলা হয়, এটা অফিসের সাধারণ খরচ হিসাবে পরোক্ষ পরিচালন ব্যয়ে ডেবিট পাশে বসবে। কর্মচারীদের পারিতোষিক। পারিতোষিক মানে আসলে মজুরি বা বেতন। তো কর্মচারীদেরকে তো আমরা আসলে বেতন দেই, মজুরি দিই না, মজুরি দেয় হচ্ছে শ্রমিকদের। তো কর্মচারীদের খরচটা হচ্ছে অফিসের জন্য, তাই এটি পরোক্ষ পরিচালন ব্যয়, এটাও ডেবিট পাশে বসবে। এরপরে গুদাম ভাড়া। গুদাম ভাড়াটা মূলত হচ্ছে বিক্রয় করব আমরা, সেই উদ্দেশ্যে পণ্যগুলোকে গুদামে স্টোর করে রাখি, তো এটা বিক্রয়ের খরচ, অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যের খরচ, তাই এটাও পরোক্ষ পরিচালন ব্যয়। আমরা বলেছিলাম যে বিক্রয়ের উদ্দেশ্যে কোনো খরচকে বলা হবে পরোক্ষ পরিচালন ব্যয়, অফিসের উদ্দেশ্যের কোনো খরচকে বলা হবে পরোক্ষ পরিচালন ব্যয়। তাহলে যেহেতু গুদাম ভাড়া একটি বিক্রয় উপরই খরচ, তাই এটিও পরোক্ষ পরিচালন ব্যয়, এটি ডেবিট পাশে বসবে। নমুনা খরচ বা স্যাম্পলিং কস্ট, অর্থাৎ স্যাম্পল বা নমুনা তৈরির যে খরচ, এটাও পরোক্ষ পরিচালন খরচ, এটাও ডেবিট পাশে বসবে। মেরামত খরচ বা স্থায়ী সম্পত্তির মেরামত, এটাও পরোক্ষ পরিচালন ব্যয়, ডেবিট পাশে বসবে। স্থায়ী সম্পত্তির অবচয়, যেমন আসবাবপত্রের অবচয়, কলকবজার অবচয়, দালান কোঠার অবচয় ইত্যাদিকে পরোক্ষ পরিচালন ব্যয় হিসাবে গণ্য করতে হবে, এটাও ডেবিট পাশে বসবে। এরপরে আসতেছে সুনামের অবলোপন। সুনামের অবলোপন পরোক্ষ পরিচালন ব্যয়, এটাও ডেবিট পাশে বসবে। বিজ্ঞাপন বা প্রচারণা ব্যয়, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, মাইকিং ইত্যাদি খরচ যেহেতু বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা হয় বা বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়, এটাও বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা হয়, এটা বিক্রয়ের উপরই খরচ, তাই এটা পরোক্ষ পরিচালন ব্যয় হিসেবে গণ্য হবে, এটাও ডেবিট পাশে বসবে। এরপরে আসতেছে বিক্রয় পরিবহন বা বহি পরিবহন। তো বিক্রয় পরিবহন বলতে বোঝাচ্ছে বিক্রিত পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে খরচ হয় সেটা বিক্রয়ের উপরই খরচ, তাই এটাও পরোক্ষ পরিচালন ব্যয়, এটাও ডেবিট পাশে বসবে। এরপর বিক্রয় প্রতিনিধির বেতন। বিক্রয় সংক্রান্ত যে কোনো খরচই পরোক্ষ পরিচালন ব্যয়, তাই এটা ডেবিট পাশে বসবে। প্যাকিং মোড়কীকরণ খরচ, এটা স্বাভাবিক প্যাকিং, বিশেষ প্যাকিং না, তাই স্বাভাবিক প্যাকিংকে পরোক্ষ পরিচালন ব্যয় হিসাবে গণ্য করতে হবে, আর বিশেষ প্যাকিংকে প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে গণ্য করতে হবে। আমরা এটা আগে শিখে আসছি, এখন যেহেতু প্যাকিং বা মোড়কীকরণ আছে, এটাকে পরোক্ষ পরিচালন ব্যয় হিসাবে আমরা গণ্য করব এবং এটাও ডেবিট পাশে বসবে। রপ্তানি শুল্ক, অর্থাৎ পণ্য বিদেশে রপ্তানির জন্য যেই ট্যাক্স দেওয়া হয় সেটাকে সেলস ট্যাক্সও বলা হয় বা বিক্রয় কর বলা হয়, এটাও পরোক্ষ পরিচালন ব্যয়, কারণ এটা বিক্রয়ের উপরই খরচ, এটাও ডেবিট পাশে বসবে। ভ্রমণ খরচ, এটাও পরোক্ষ পরিচালন ব্যয়, ডেবিট পাশে বসবে। বিপণন ও বাজারজাতকরণ খরচ, পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে যে কোনো খরচকেই পরোক্ষ পরিচালন ব্যয় বলা হয়, তাহলে এটাও ডেবিট পাশে বসবে। প্রদত্ত বার্তা বা বার্তা খরচ, অর্থাৎ
দেনাদারের কাছ থেকে দ্রুত টাকা আদায় করার জন্য যেই খরচ হয় সেটাকে বলা হয় প্রদত্ত বার্তা। এটা পরোক্ষ পরিচালন ব্যয়, এটা ডেবিট পাশে বসবে। বিক্রয় ব্যবস্থাপকের কমিশন, এটা যেহেতু বিক্রয় ব্যবস্থাপক তাহলে এটা বিক্রয়ের উপরই খরচ, পরোক্ষ পরিচালন ব্যয় হিসাবে গণ্য হয়ে ডেবিট পাশে বসবে। ডেলিভারি ভ্যানের অবচয়, ডেলিভারি ভ্যান বলতে আমরা বিক্রয় পরিবহনে ব্যবহৃত যে ভ্যান আছে সেটাকে বুঝে থাকি, তো এটাও পরোক্ষ পরিচালন ব্যয়, এর অবচয়টা। এরপর হচ্ছে কুঋণ বা অনাদায়ী পাওনা বা সন্দেহজনক পাওনা। তো এই কুঋণ সম্পর্কে একটু বলা দরকার। কুঋণ হচ্ছে আমরা ধারে যখন পণ্য বিক্রয় করি তখন দেনাদার টাকা পয়সা পরে দিবে এমন একটা শর্ত দেয়, কিন্তু কোনো কারণে যদি দেনাদার সম্পূর্ণ টাকা পরিশোধ করতে না পারে অথবা আংশিক টাকা পরিশোধ করতে না পারে তখন কোম্পানি ক্ষতির সম্মুখীন হয়। হতে পারে দেনাদার মারা যেতে পারে বা দেউলিয়া হতে পারে অথবা মস্তিষ্ক বিকৃত হতে পারে, যার জ্ঞান থাকে না সে দেনা পরিশোধ করবে না, এটাই স্বাভাবিক। তো এই ধরনের সমস্যা থেকে যে ক্ষতিটা সৃষ্টি হয় সেটাকে অনাদায়ী পাওনা বলা হয়। তো যেহেতু এটা একটি খরচ এবং এটি হচ্ছে পরোক্ষ পরিচালন ব্যয়, এটাও মূলত বিক্রয়ের উপরই খরচ, কারণ হচ্ছে বাকিতে বিক্রয় করেছিলাম সেখান থেকেই দেনাদারের জন্ম হয়েছিল। তো দেনাদার টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, তাই এটি একটি ব্যয়, এটা পরোক্ষ পরিচালন ব্যয়, এটা ডেবিট পাশে বসবে। প্রাপ্য হিসাবের বার্তা সঞ্চিতি, এটিও একটি পরোক্ষ পরিচালন ব্যয়, অর্থাৎ আমাদের প্রাপ্য হিসাব হ্রাস পায়, ব্যয় বৃদ্ধি পায়। প্রাপ্য হিসাব থেকে বার্তা কাটার পরে যে হ্রাস পায় সেটাই হচ্ছে এক ধরনের ব্যয়, এটাও পরোক্ষ পরিচালন ব্যয়। প্রাপ্য নোটের বার্তা সঞ্চিতি, এটাও পরোক্ষ পরিচালন ব্যয়। প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি, এটাও পরোক্ষ পরিচালন ব্যয়, তাই ডেবিট পাশেই বসলো। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ বলতে ব্যাংকের মাধ্যমে লেনদেন করার কারণে ব্যাংক যে সকল চার্জ কেটে রাখে সেটাকে ব্যাংক চার্জ বলে। এটা যেহেতু অফিস সংক্রান্ত খরচের আওতায় পড়ে তাই এটাকে আমরা পরোক্ষ পরিচালন ব্যয় হিসাবে গণ্য করব, এটাও ডেবিট পাশে বসবে। এরপরে যা আসতেছে ব্যাংক ঋণের সুদ খরচ, বন্ধক ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, এক কথায় আমরা বলতে পারি দায়ের উপরের সুদ, অর্থাৎ সবগুলো কিন্তু দায়, ঋণও দায়, জমাতিরিক্তও দায়, ব্যাংক ঋণও দায়। এই দায়ের উপরে যেই সুদ হয় সেটাকে বলা হয় খরচ। তো এই সুদ খরচ হচ্ছে অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় ডেবিট পাশে বসবে। আদায় খরচ, অর্থাৎ আমরা যদি কোনো টাকা পাওনা থাকি সেটা আদায় করতে যদি খরচ হয়ে থাকে সেই খরচটাকে আমরা পরিচালন ব্যয় হিসাবে দেখাবো, ডেবিট পাশে বসবে। প্রদেয় বিলের নবায়ন খরচ, অর্থাৎ প্রদেয় বিলের মেয়াদ যদি আমরা পরিবর্তন করি সেক্ষেত্রে যে খরচটা হয় সেটাকে বলা হয় প্রদেয় বিলের নবায়ন খরচ, এটিও অপরিচালন ব্যয়। এরপরে যেটা আসতেছে 64 নম্বর, শিক্ষানবিশ ভাতা। এটি একটি গুরুত্বপূর্ণ আইটেম, অনেকে গোলায় ফেলে যে শিক্ষানবিশ ভাতা কি, শিক্ষানবিশ স্যালামি কি। তো শিক্ষানবিশ ভাতাটা আমি একটু বলে রাখি এভাবে, যখন একজন শিক্ষানবিশ অর্থাৎ যে শিখতে আসে, শিখতে আসলে তাকে বেতন দেয়া হয় না, সে শিখে কাজ করে, তাকে সামান্য পারিশ্রমিক বা সম্মানী দেয়া হয়, সেটাকে বলা হয় শিক্ষানবিশ ভাতা। অর্থাৎ যিনি শিখতে আসছেন সে কিছু ভাতা প্রতিষ্ঠান থেকে পায়, তো এটা প্রতিষ্ঠানের খরচ, এটা অপরিচালন ব্যয়, ডেবিট পাশে পড়বে। এরপরে মূলধনের সুদ, মূলধনের সুদ হচ্ছে যেহেতু মূলধনও একটি মালিকানা সত্ত্বের অংশ, বা এক কথায় আসলে আদিমকালে অর্থাৎ আমরা সনাতন পদ্ধতি যখন পড়াশোনা করেছি তখন মূলধনকে বলা হয়েছে দায় হিসাব। তো দায় হিসাবে সুদ তো ব্যয় হয়, তাহলে মূলধনের সুদটাও ব্যয় হবে। এখন বর্তমান সময়ে মূলধন উত্তোলন এবং নিট লাভ নিট ক্ষতিকে আমরা মালিকানা সত্ত্বের অংশ হিসাবে দেখাই, কিন্তু মূলত মূলধন হচ্ছে একটি দায় হিসাবেই ছিল। তো যেহেতু দায়ের সুদ ব্যয়, ব্যয় মানে পরিচালন ব্যয়, ব্যয় ডেবিট পাশে বসবে, মূলধনের সুদটাও ডেবিট পাশে বসবে। এরপরে যে আইটেমটি আসতেছে সেটি হচ্ছে পুরাতন সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি অথবা চালানি কারবারে প্রেরিত পণ্যের ক্ষতি। যেহেতু এটি একটি ক্ষতি এবং এটি অপরিচালন ব্যয়, ডেবিট পাশেই বসবে। আমরা পরের পেজে চলে যাই। আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নাই, এই হিসাবগুলা আমাদের জানা প্রয়োজন। এরপরে যেটা আসতেছে দুর্ঘটনায় বিনষ্ট পণ্যের ক্ষতি। আসলে ক্ষতি শব্দটা আসে নাই,
তো দুর্ঘটনায় যদি কোনো পণ্য বিনষ্ট হয় বা দ্রব্য বিনষ্ট হয় সেটাও অপরিচালন ব্যয়, এটা ডেবিট পাশে বসবে। বিবিধ ক্ষতি বলতে আমরা যে কোনো ক্ষতিকে বোঝাতে পারি, যেমন আগুনে বিনষ্ট পণ্য হতে পারে। তো এই ধরনের ব্যয়কে অপরিচালন ব্যয় হিসেবে গণ্য করা হয়, ডেবিট পাশে বসবে। এরপর 69 নাম্বার বিক্রয় আয় বা বিক্রয় রাজস্ব। রাজস্ব মানেও আয়, তো এটা ইংরেজিতে বলা হয় রেভিনিউ, বাংলায় বলা হয় রাজস্ব। এই রাজস্বর একটা সমর্থক শব্দ হচ্ছে আয়। তাহলে বিক্রয় আয়, বিক্রয় রাজস্ব, বিক্রয় অথবা পণ্য বিক্রয় যে নামেই থাকুক, পণ্য বিক্রয় করে আমরা আয় করি। তো এটা হচ্ছে আমাদের একমাত্র প্রত্যক্ষ আয়। হিসাব করলে প্রত্যক্ষ আয়ের মধ্যে বিক্রয় অন্যতম। যেহেতু এটি আয়, আয় হিসাব ক্রেডিট পাশে বসে, এই আইটেমটি ক্রেডিট পাশে বসবে। বিক্রয় ফেরত বা আন্ত ফেরত। বিক্রয় ফেরত বা আন্ত ফেরত। এখন অনেক সময় আমরা কি করি, বিক্রয় ফেরত তো বুঝলাম, আন্ত ফেরত আর আন্ত পরিবহন নিয়ে কোলাই ফেলি। এখানেও আমাদের একটু টেকনিক ইউজ করতে হবে। আন্ত ফেরত মানে ফেরত আনা হয়েছে। তাহলে কোন পণ্য ফেরত আনা হয়? যে পণ্য বিক্রি করেছি সেটি তো ফেরত আনা হয়। তাহলে আন্ত ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরত বিক্রয়কে হ্রাস করে, প্রত্যক্ষ আয়কে হ্রাস করে। আর আয় হ্রাস পাইলে কি হয়? ডেবিট হয়, ডেবিট হবে এটা। বিক্রয় বাট্টা বা বিক্রয় রেয়াত। রেয়াত আর বাট্টা একই শব্দ। তো এটিও প্রত্যক্ষ আয়কে হ্রাস করে, অর্থাৎ বিক্রয়কে হ্রাস করে, বিক্রয় থেকে বাদ হয়। আমরা জানি আয় হ্রাস পাইলে ডেবিট হয়। এরপরে সেবা আয়। সেবা আয়, বিক্রয় আয় এবং সেবা আয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে পণ্যের বিনিময়ে আয় করা হয়, এখানে সেবা দিয়ে আয় করা হয়। যেমন আমরা গাড়ি ঠিক করতে পারি, জামা লন্ড্রি করতে পারি, অথবা আমরা গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় যানবাহনে করে লোকজন নিয়ে যেতে পারি। তো এই ধরনের বিষয়গুলো হচ্ছে সেবা আয়। এবার যেমন চিকিৎসা, আইন সেবা ইত্যাদি সবগুলোই সেবা আয়ের অন্তর্গত। তো সেবা আয় ও প্রত্যক্ষ আয়, এটি আয়, আয় ক্রেডিট পাশে বসবে। প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা বলতে আমরা যখন বাকিতে পণ্য কিনি তখন পাওনাদারের জন্ম হয়। তো পাওনাদার টাকা পরিশোধ করে। কিন্তু যদি আমি বলি ভাই আমারে আমি তো পণ্য কিনলাম, আমি পাওনাদারের কাছে ঋণী হয়ে গেলাম, তখন পাওনাদার যদি বলে ভাই আপনি তো পণ্য কিনছেন, একটু তাড়াতাড়ি টাকা পয়সাটা দিয়ে দেন, লাগলে আপনারা কিছু টাকা ছাড় দিব, তাহলে এই ক্ষেত্রে আমরা একটু আয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি না? যেহেতু বাকিতে পণ্য কিনে এখন একটু দ্রুত টাকা দেওয়ার কারণে আমাকে পাওনাদার বলতেছে ভাই আপনি দিলে আমি কিছু টাকা ছাড় দিব, এই ছাড়টা আমার জন্য আয় হবে। এই ছাড়টাকে মূলত প্রাপ্তবাট্টা বলা হয়। তো এটাও পরোক্ষ পরিচালন আয় বা অপরিচালন আয়ও বলতে পারি। অপরিচালন আয় এবং পরোক্ষ পরিচালন আয় এবং অপরিচালন আয়ের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই, দুটো একই জিনিস। তো এটা ক্রেডিট পাশে বসবে যেহেতু আয়। প্রাপ্ত কমিশন একই অবস্থা, এটাও ক্রেডিট পাশে বসবে। চালানি কারবারের পণ্য হতে লাভ। এখন একটু চালানি কারবার সম্পর্কে জানা দরকার। চালানি কারবারটা কি? চালানি কারবার হচ্ছে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন চাউলের আড়ত। সেখানে যে দোকানদারগুলো বসে থাকে তারা কিন্তু আসলে নিজেদের চালের পাশাপাশি অর্থাৎ নিজেরা টাকায় কিনে আনে, আবার কিছু সরাসরি দেশের আড়তদার থেকে নিয়ে আসে এবং বিক্রি করে টাকা দিয়ে দেয়। তো এই ধরনের পণ্য যদি হয়, এমন যদি শর্ত হয় যে অন্যের পণ্য আমি বিক্রয় করব, সেখান থেকে লাভ নিব, এই ধরনের পণ্যকে বলা হয় চালানি কারবার। চালানি কারবার হতে লাভ হলে এটা অপরিচালন আয়, এটাও ক্রেডিট পাশে বসবে। বিনিয়োগের সুদ বা লগ্নির সুদ। বিনিয়োগের সমর্থক শব্দ হচ্ছে লগ্নি। তো এগুলো সম্পদের সুদ। আমরা জানি সম্পদের সুদ হচ্ছে আয়। যেহেতু এগুলো সম্পদের সুদ, এটা আয় হবে, অপরিচালন আয়, আয় ক্রেডিট পাশে যাবে। সঞ্চয়পত্রের সুদ। সঞ্চয়পত্র একটা সম্পদ, সম্পদের সুদ হলে আয় হবে, আয় ক্রেডিট পাশে যাবে। এখানে আরেকটা লাইন যোগ করে রাখি, আমরা মনে রাখবো সম্পদের সুদ আয় আর দায়ের সুদ ব্যয়। সম্পদের সুদ আয়, দায়ের সুদ ব্যয়। সম্পদের যত সুদ হবে সব আয় হিসাবে গণ্য হবে। এরপরে ব্যাংক জমা সুদ। ব্যাংক জমা একটা সম্পদ, তার উপরে সুদ হচ্ছে, তাহলে এটাও একটা আয়, এই আয়টা ক্রেডিট পাশে বসবে। এরপর আসছে প্রদত্ত ঋণের সুদ, অর্থাৎ আমরা যদি কাউকে ঋণ দিয়ে থাকি সেটা আমাদের জন্য আসলে বিনিয়োগ। প্রদত্ত ঋণ মানে বিনিয়োগ, তাহলে প্রদত্ত ঋণের সুদ আর বিনিয়োগের সুদ একই জিনিস, এটাও আমাদের জন্য আয় হবে।
অপরিচালন আয়। সরকারি বন্ডের সুদ, অর্থাৎ সরকার যেই বন্ড বিক্রি করে সেগুলো আমরা কিনে নিই, এখন সেখান থেকে যদি সরকার সুদ দিয়ে থাকে সেটা আমরা পাই, তাহলে এটাও বিনিয়োগের সুদ, এটাও ক্রেডিট পাশে যাবে। লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ মানে লাভের অংশ, এটাও একটা আয়। ইসলামী ব্যাংকের লভ্যাংশ, ব্যাংক জমার সুদ হয়, ইসলামী ব্যাংকের কোনো সুদ হয় না, তারা লভ্যাংশ প্রদান করে, তাহলে ইসলামী ব্যাংকের লভ্যাংশটাও আসলে সুদের মতোই, কিন্তু একটু ভিন্নতা রয়েছে। সুদ হচ্ছে টাকার উপরে টাকা হয়, আর লভ্যাংশ হচ্ছে বিনিয়োগের উপরে অথবা কারবারে বিনিয়োগ করার কারণে, মালিকানা অর্জন করার কারণে ওই কারবারের লাভের অংশ মালিক পায়, সেই হিসাবে এই লাভের অংশটাও তার প্রাপ্য হবে, অর্থাৎ এটা হবে আয়। এই আয়টা হচ্ছে ক্রেডিট পাশে বসবে। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, অর্থাৎ পুরাতন কোনো সম্পত্তি আমরা বিক্রি করে লাভ করে থাকি, সেই লাভের অংশটাকে অপরিচালন আয় হিসাবে দেখাতে হবে, এটাও ক্রেডিট পাশে বসবে। উপভাড়া বা সাবলেট, তো উপভাড়া বলতে আমরা যেটা বুঝি, আমরা যদি একটা বড় বাড়ি ভাড়া নিই আর আমাদের যদি লোক সংখ্যা কম হয়, তাহলে আমরা কি করি, একটা অংশ ভাড়া দিয়ে দিই এবং সেই ভাড়া দিয়ে আমরা কি টাকা অর্জন করি। তাহলে উপভাড়া থেকে টাকা পাওয়া যায়। ভাড়া নিলে যেমন টাকা দিতে হয়, আমি ভাড়া নিয়ে যদি আরেকজনের কাছে ভাড়া দিই একটা অংশ, সেই অংশটার ভাড়াকে বলা হবে উপভাড়া, এটাও একটা আয়, এটা অপরিচালন আয়, ক্রেডিট পাশে বসে। এরপরে প্রাপ্ত ভাড়া, যদি আমি বাড়ির মালিক হই, বাড়ি ভাড়া দিই বা জমি ভাড়া দিই, সেখান থেকে যে আয়টা হবে সেটা হবে অপরিচালন আয়, এটাও ক্রেডিট পাশে যাবে। শিক্ষানবিশ সালামি, এই যে চলে আসছে শিক্ষানবিশ সালামি, একটু আগে ছিল শিক্ষানবিশ ভাতা, এখন আসছে শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ ভাতাটা ছিল ব্যয়, কারণ প্রতিষ্ঠান ওই শিক্ষানবিশকে টাকা দেয়। আর শিক্ষানবিশ সালামি হচ্ছে কিছু প্রতিষ্ঠান থাকে যারা শিক্ষানবিশকে বলে দেয় যে আপনারা বাড়ি থেকে টাকা নিয়ে আসবেন, আপনাকে কাজ শেখানো হবে, কিন্তু আপনি আমাকে টাকা দিবেন, তারপর কাজ শেখাবো। তো শিক্ষানবিশের কাছ থেকে যে সালামিটা আদায় করা হয় সেটাই হচ্ছে শিক্ষানবিশ সালামি আয়। যেহেতু এটা আয়, আয় ক্রেডিট পাশে বসবে। শিক্ষানবিশ ভাতা প্রদান করা হয়, শিক্ষানবিশ সালামি আদায় করা হয়, যেহেতু আদায় করা হয় এটা আয় হবে, আয় ক্রেডিট পাশে বসে। অনাদায়ী পাওনা আদায়, তো অনাদায়ী পাওনা হচ্ছে দেনাদার যদি টাকা ব্যর্থ হয় দিতে, সেটা হচ্ছে একটা ক্ষতি। তো এমন একটা ঘটনা ঘটলো যে দেনাদার টাকা দিতে পারে না, আমি অনাদায়ী পাওনা ক্ষতি হিসেবে তার নাম খাতায় লিখে ফেলছি, কিন্তু আকস্মিকভাবে কিছুদিন পরে সে অথবা তার আত্মীয় স্বজন অথবা যে কেউ আইসা তার পক্ষে টাকাটা যদি দিয়ে যায়, সে তো আর জানে না আপনি অনাদায়ী পাওনা লিখে রাখছেন, যদি দিয়ে যায় তাহলে কি হলো, অনাদায়ী পাওনাটা আদায় হয়ে গেল, সেক্ষেত্রে এটা আপনার আয় হয়ে যাবে, এটা হবে অপরিচালন আয়, আয় ক্রেডিট পাশে বসে। উত্তোলনের সুদ, মালিক যদি কারবার থেকে টাকা উত্তোলন করে এবং তার বিপক্ষে যদি সুদ প্রদান করে কারবারকে, তাহলে কারবারের জন্য এটা আয় হয়। উত্তোলনের উপরে সুদ মানে হচ্ছে মালিক টাকা নিয়ে গেল এবং সেটার উপরে একটু সুদ দিল, যে ঠিক আছে আমি টাকা নিয়েছিলাম কারবার থেকে, আমি এটার উপরে সুদ দিব, এই সুদটা আয় হবে, আয় ক্রেডিট পাশে বসে। মালিকের চলতি হিসাব, আসলে চলতি হিসাব মানে আসলে উত্তোলনই, মালিকের চলতি হিসাব বলতে উত্তোলন হিসাবকে বোঝায়। তো যেহেতু চলতি হিসাবের সুদ, এটা আয় হিসাবেই গণ্য হবে। তো আজকের ক্লাসটি আশা করি সকলে মনোযোগ সহকারে দেখছেন, বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ আপনার এই 88টা আয় ব্যয় যদি আপনি জানেন, তাহলে আয় ব্যয়ের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। যদিও আমার ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর হয় নাই, কিন্তু আমি আপনার হাসির ছলে এই কথাটা বললাম, অর্থাৎ আয় ব্যয়ের সব কিছু আপনার এর মধ্যেই আছে, এর বাইরে আসলে খুব একটা নাই। হ্যাঁ থাকতেই পারে দুই একটা, কিন্তু দুই একটা, অধিক না। এই 88টা আয় ব্যয় যদি আপনি জানেন, তাহলে আয় ব্যয় সংক্রান্ত সকল লেনদেন আপনি চিনে ফেলবেন, এবং এগুলো ডেবিট পাশে বসবে না ক্রেডিট পাশে বসবে, এটি অপরিচালন ব্যয় না পরিচালন ব্যয়, অপরিচালন আয় না পরিচালন আয়, প্রত্যক্ষ আয় না পরোক্ষ আয়, এগুলো সব আপনি শিখতে পারবেন এই লেকচারটা থেকেই। তো বাসায় খুব মনোযোগ সহকারে পড়াশোনা করবেন। আজকে ঘরে থাকুন, নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করুন, মনোযোগ সহকারে পড়াশোনা করুন। আজকের লেকচারটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।